6 মাস পূর্ণ করল তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। ভাঙাচোরা অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর পদক্ষেপ, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলায় সরকারের কাছে 90 দিনের বাস্তবায়ন হিসাব চাইল জামায়াত। সমস্যা উত্তরণে দলটির 4 দফা সংস্কার প্রস্তাব। দুর্ঘটনায় মৃত্যুফাতে পরিণত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, 7 মাসে ঝরল 80 প্রাণ। চালকদের বেপরোয়া আচরণকে দুষছে পুলিশ। এবং বিদেশি পর্যটক আকর্ষণে ব্যর্থ কক্সবাজার সমুদ্র সৈকত। অবকাঠামো এবং প্রচারণা ঘাটতিকে প্রধান বাধা বললেন সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। 6 মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার। স্বতঃস্ফূর্ত জনরায় ও পাহাড় সম আস্থা নিয়ে চলতি বছরের 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় নতুন সরকার। প্রথম 180 দিনে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও পুনর্গঠনের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করেছে তারা। অর্থনীতিতে স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ কর্মসংস্থান বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং বিশ্ব পরিসরে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই লক্ষ্য সামনে রেখে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য 5 বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এদিকে কিশোরগঞ্জে রবিবার বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগামী 5 বছরে প্রতিটি উপজেলায় 151 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির ঘোষণা দেন সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে সাধারণ শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। এরপর জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তনই তার সরকারের মূল লক্ষ্য। কথা বলেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের নানা দিক নিয়ে। যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলের 17 বছরে দেশের সম্পদ পাচার করা হয়েছে, এজন্যই জনগণ তাদের বিতাড়িত করেছে। বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ইনশাআল্লাহ আপনাদের নির্বাচিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের জন্য অতীতেও কাজ করেছে, বর্তমানেও কাজ করবে। এদিকে বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। বিএনপির কল্যাণমুখী রাজনীতির বাস্তবায়ন চাইলে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে, কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে বলেও জানান তারেক রহমান। বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, খাল খননের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মুয়াজ্জম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা
শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন করির কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রত্যেক উপজেলায় এখন যে 50 বেডের হাসপাতাল আছে, এটিকে ইনশাল্লাহ আমরা 151 বেডের হাসপাতালে রূপান্তরিত করব। এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানকার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মাছ চাষিদের বিকাশে আন্তরিক বর্তমান সরকার। এরই অংশ হিসাবে মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। একই সঙ্গে জেলেদের জ্বালানি সংকট নিরসনে স্টেক হোল্ডারদের নিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন সহ 4 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে জরুরি ওয়ার্ক ওভার ও সংস্কার কাজের অনুমোদন ক্ষমতার রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলা ও বাপেক্সের পরিচালনা পর্ষদে দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, গ্যাস বিদ্যুৎ সংকট মোকাবেলায় 90 দিনে সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের কৌশল উপস্থাপনা করা উচিত। দেশের এই ক্রান্তিকালে সকল স্টেক হোল্ডারদের নিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি এনার্জি সেল গঠন করা হোক। নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে জরুরি ওয়ার্ক ওভার ও সংস্কার কাজের অনুমোদন সক্ষমতা পেট্রোবাংলা ও বাপেক্সের পরিচালনা পর্ষদে দেওয়ার বিষয়ে বিবেচনা করা হোক। দ্বিতীয়, রূপপুর বেজ লোড প্লান্ট উৎপাদনে আসল কখন আসবে এবং এর ট্যারিফ কি হবে সেটা দেশের জনগণ জানতে চায়। তৃতীয়, জরুরি দরপত্র মূল্যায়নের জন্য স্থায়ী মূল্যায়ন ব্যবস্থা তৈরি করা হোক। শেখ হাসিনার ধ্বংস করা অর্থনীতির খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় বুয়েট আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা দেশের মানুষের অধিকার হরণ করেছিল। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, 2-1টি রাজনৈতিক দল জুলাই নিয়ে ব্যবসা করছে। প্রতিহিংসার রাজনীতি বিএনপি বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দল তারা কথায় কথায় শুধু জুলাই নিয়ে ব্যবসা করছে। আমরা এই ব্যবসা থেকে দূরে সরে আসতে চাই। জিরো থেকে স্টার্ট করলে একটা সুবিধা আছে, এখন তো স্টার্ট করতে হচ্ছে মাইনাস থেকে। 50-60 কোটি টাকা পাওয়ার বিল বাকি রেখে গেছে। আপনার প্রচুর প্রজেক্টের নামে আমাদের যে দায় দেনা সৃষ্টি করে গেছে, যে প্রজেক্ট থেকে আমার কোনো রিটার্ন হবে না কোনোদিন, কিন্তু আমাকে দায় দেনা শোধ করতে হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য ফুড পয়জনিং করা হয়েছে উল্লেখ করে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা দরকার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি কথা বলেন। শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর অন্য কোনো ফ্যাসিস্ট এমনকি মুসোলিনি হিটলারের সঙ্গেও তুলনা চলে না বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বেগম খালেদা জিয়ার ভাগ্যে সেই সুযোগটুকু ঘটেনি, তার উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থাই করেননি। আমরা বারবার যারা বলেছি যে উনাকে তিলে তিলে শেষ করার জন্য তাকে ফুড পয়জনিং করা হয়েছে, এবং এটা আসলে সত্য। এটা সরকার, বর্তমান সরকার এ বিষয়ে একটা অতি জরুরিভাবে একটা খুব হাই পাওয়ারফুল একটা তদন্ত কমিটি করা দরকার। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। 7 মাসে সড়কে ঝরেছে 80 প্রাণ। শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগর থেকে গেছে এই মহাসড়কের বড় একটি অংশ। পুলিশ বলছে, চালকদের বেপরোয়া আচরণের পাশাপাশি বিপজ্জনক বাঁক ও রাস্তার কাঠামোগত ত্রুটিতে বাড়ছে দুর্ঘটনা। ফুটওভার ব্রিজ নির্মাণ সহ পরিকল্পিত মহাসড়ক বাস্তবায়ন করে দুর্ঘটনা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন গাজীপুরের বাসিন্দারা। আতিকুর রহমান আমিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। গেল 8 আগস্ট গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তামিরুল মাদ্রাসার এক শিক্ষার্থীর। পরদিন ফ্লাইওভার নির্মাণের দাবিতে 3.5 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে হাজার হাজার ছাত্র। চৌঠাজন মহানগরীর বাসন এলাকায় ময়মনসিংহগামী একটি বাস বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় 2 পথচারী নিহত হয়। এর 4 মাস আগে টঙ্গীর চেরাগালি এলাকায় বাসের ধাক্কায় আলমগীর নামের একজনের মৃত্যু হয়।
শিল্প অধ্যুষিত গাজীপুর মহানগরের মধ্য দিয়ে চলে গেছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। উত্তরাঞ্চল সহ 30টির বেশি রুটের গাড়ি চলাচল করে এখান থেকে। দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মহাসড়কটি এখন যেন মৃত্যুফাঁদ। সাধারণ মানুষ বলছে, চালকদের বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থা ও ফুট ওভারব্রিজ না থাকায় এমন পরিস্থিতি। এটা আসলে রাস্তা না, এটা একটা মানুষ মারার কল। এখানে অতি শীঘ্রই একটা ফুট ওভারের দরকার। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে, এটা কিন্তু সবাই দেখতেছে, বাট কোনো নজর আসতেছে না। পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে 9টি দুর্ঘটনায় মৃত্যু হয় 6 জনের, ফেব্রুয়ারিতে 4টি দুর্ঘটনায় 3 আর মার্চ মাসে নিহত হন 12 জন। এর পরের 4 মাসে আরও বাড়ে দুর্ঘটনার সংখ্যা। এপ্রিলে 21, মে মাসে 16, জুনে 13 এবং জুলাইতে প্রাণ যায় 9 জনের। প্রায় মানুষগুলোকেই জীবিকা সন্ধানে প্রতিদিন বের হতে হয়, অর্থাৎ এই মানুষগুলো অধিকাংশ কর্মজীবী, রাস্তায় বের হন। বাইরে থেকে প্রচুর মানুষ আসেন কর্মের সন্ধানে, মানুষ রাস্তায় ছোটাছুটি করেন, তাদের চলাচল করতে হয়। ফলশ্রুতিতে এখানে অনেক বেশি জনবল প্রয়োজন ছিল ট্রাফিকের অবশ্যই এবং ক্রাইম ম্যানেজমেন্টের জন্য, কিন্তু সেই পরিমাণ জনবল আমাদের নেই। আমরা আমাদের সীমিত জনবল দিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি। বিশ্লেষণে দেখা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট, চেরাগালি, সাইনবোর্ড ও বোটবাজার এলাকায় সবচেয়ে বেশি দুর্ঘটনা হচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 42 বছর আগে আলাদা জেলা হলেও নারায়ণগঞ্জের ফতুল্লা হয়ে রাজধানীগামী সড়ক এখনও রয়ে গেছে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের অধীনে। ফলে সড়কটির দিকে নজর নেই কর্তৃপক্ষের। কোথাও উঠে গেছে পিচ খোয়া, কোথাও গর্ত হয়ে জমে আছে কাদা পানি। নতুন করে নির্মাণ তো দূরে থাক, কয়েক দশক ধরে সংস্কারও করা হয়নি। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সবচেয়ে পুরনো চাষারা থেকে ফতুল্লা পাগলা সড়ক। 1882 সালের নারায়ণগঞ্জ মহকুমা ঘোষণার 102 বছর পর 1984 সালের 15 ফেব্রুয়ারি মহকুমা থেকে উন্নীত করে নারায়ণগঞ্জকে জেলা করা হয়। জেলা ঘোষণার 42 বছর পার হলেও ঢাকা নারায়ণগঞ্জ পুরনো সড়কটি এখনও সড়ক ও জনপথ ঢাকার অধীনে। খানাখন্দকে ভরা এ পথে নানা ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। সড়কের বিভিন্ন জায়গায় ভাঙা ছোট বড় গর্ত থাকায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। বৃষ্টি এলে গর্তে পানি জমে তৈরি হয় মরণ ফাঁদ। অনেক সময় যানবাহন পাওয়া দুষ্কর হয়ে পড়ে, গুনতে হয় বেশি ভাড়া। রাস্তার জায়গায় জায়গায় হচ্ছে ভাঙা, আর এই কিছুদিন পর পর হচ্ছে রিপেয়ারিং করা হয়, তো আসলে রিপেয়ারিংটা অত থাকে না। 2টি সরকারি কলেজ, একাধিক স্কুল, বিসিক শিল্পনগরী সহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান থাকায় এ সড়ক সব সময় ব্যস্ত। বিকল্প ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড হওয়ার পর প্রায় 3 দশক ধরে এ সড়কটির দিকে নজর নেই কর্তৃপক্ষের। কিন্তু এমন একটা সরকার, এমন একটা লোক পরিচালক যারা রাস্তায় চলে না, তারা এই রাস্তার খবর হেরা জানে না। কিন্তু আমরা সাধারণ মানুষ দিন রাত 24 ঘন্টা আমরা রাস্তা চলাফেরা করি, কিন্তু আমার এত কষ্ট। পুরনো এই সড়কটিকে সড়ক ও জনপথ ঢাকার পরিবর্তে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের অধীনে দেওয়ার দাবি সচেতন মহলের। এই নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের অধীনে যাতে এই সড়কটি স্থানান্তর করা হয়, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। নারায়ণগঞ্জের যে সড়ক ও জনপথে যে ধরনের যে আওতাধীন যে রাস্তাগুলো আছে, যেগুলি নারায়ণগঞ্জের বাইরে আছে, এগুলোকে যাতে নারায়ণগঞ্জের সাথে সম্পৃক্ত করা যায় সেভাবে উদ্যোগ গ্রহণ করার জন্য যথাযথ প্রক্রিয়ায় যারা দায়িত্ব আছেন তাদেরকে অবগত করা হবে। অচিরেই এই সড়ক নির্বিঘ্নে যোগাযোগ উপযোগী এবং নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের অধীনে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের। জলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। নীল জলরাশি আর বিস্তীর্ণ বালুকা বেলায় প্রতি বছর দেশি পর্যটকরা ভিড় করলেও বিদেশিদের আকর্ষণে এখনও কাঙ্ক্ষিত সাফল্য নেই। কাঙ্ক্ষিত অবকাঠামো, আন্তর্জাতিক মানের বিনোদন, পর্যটন সেবা এবং কার্যকর প্রচারণার ঘাটতিকেই এক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সুজন মিয়ার ক্যামেরায় এমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। দিগন্তজোড়া সমুদ্র, নীল জলরাশি আর দীর্ঘ বালুকা বেলা, প্রকৃতির অপার সৌন্দর্যের অনন্য ঠিকানা কক্সবাজার। শীত কিংবা ছুটির মৌসুমে দেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে সৈকত, কিন্তু আন্তর্জাতিক পর্যটন বাজারে কক্সবাজারের উপস্থিতি এখনও সীমিত। প্রশ্ন উঠছে, এত বড় পর্যটন সম্পদ থাকার পরও কেন বিদেশি পর্যটকদের বড় অংশকে আকর্ষণ করতে পারছে না কক্সবাজার?
সংশ্লিষ্টদের মতে প্রথম চ্যালেঞ্জ অবকাঠামোতে। আন্তর্জাতিক মানের পর্যটন সেবা, সৈকত ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, বিনোদন ও পর্যটকদের জন্য সমন্বিত সুবিধার ঘাটতি রয়েছে এখানে। নোংরা, গরু ছাগল যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতেছে, হাঁটার কোনো পরিবেশ নাই। নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার যে ভঙ্গুর পরিস্থিতি বর্তমানে, যার কারণে বিদেশি হোক আর দেশি হোক যাতায়াত করতে প্রচণ্ড সমস্যা হয়। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আমি মনে করি এখানে নিরাপত্তার সংখ্যা নাই। জেলা পুলিশ এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি যারা আছে, বিচের যারা সদস্য আছে, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা কিন্তু পরিবেশটা সুন্দর রেখেছি। বিদেশি পর্যটকের তথ্য দেয়া হয়, বিভিন্ন আমাদেরকে ইমেইলেও জানাই হোটেল কর্তৃপক্ষ, তখন কিন্তু আমরা বাড়তি ডিপ্লয়মেন্ট রাখি। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, একজন বিদেশি পর্যটক চান নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ, সহজ যোগাযোগ, মানসম্মত আবাসন, বৈচিত্র্যময় বিনোদন এবং নির্ভরযোগ্য পর্যটন সেবা। বিদেশি পর্যটকরা কক্সবাজারে আসলে নিরাপত্তার সাথে তারা এখানে সম্বন্ধ যেমন অবলোকন করতে পারবে, একইভাবে এখানে রাত্রি যাপন থেকে শুরু করে যাতে তারা একটা পরিপূর্ণ নিরাপত্তা পায়। এটার জন্য আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাবো। তবে সম্ভাবনার কমতি নেই। কক্সবাজারে রয়েছে মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, মহেশখালী সহ বেশ কিছু আকর্ষণীয় স্পট। পরিকল্পিত উন্নয়ন ও সঠিকভাবে ব্র্যান্ডিং করা গেলে কক্সবাজার হয়ে উঠতে পারে বিদেশি পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য। বিভিন্ন দেশের যে টুরিস্ট স্পটগুলোতে যে ধরনের ফ্যাসিলিটিগুলো আছে, সেই ধরনের ফ্যাসিলিটি যদি কক্সবাজারে আসলে থাকার সুযোগ থাকে, তাইলে আসলে বিদেশি এয়ারলাইন্সগুলো হয়তো ডিরেক্ট ফ্লাইট অপারেট করবে। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত শুধু দেশি পর্যটকদের গন্তব্য নয়, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে শক্ত অবস্থানে নিতে হলে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই পর্যটন ব্যবস্থাপনা। তবে কক্সবাজারের নীল জলরাশি আর দীর্ঘ বালুকাময় হয়ে উঠতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতির অন্যতম বড় শক্তি। প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ঘাটতি নেই কক্সবাজারে। ঘাটতি মূলত পর্যটন ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধায়। তাই এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কার্যকরী পদক্ষেপ। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, কক্সবাজার। নির্মাণের 40 বছর পার হলেও এখনও চালু হয়নি জামালপুরের বকশীগঞ্জের উপকারাগার। প্রশাসনিক ও আইনি জটিলতায় আটকে আছে এর কার্যক্রম। ফলে অব্যবহৃত অবস্থায় থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিন তানোয়ার। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি উপকারাগার। জননিরাপত্তা জোরদার, জেলা কারাগারের উপর চাপ কমানো ও বিচারের গতি আনতে 1984 সালে এটি নির্মাণ করা হয়। ভবন, আবাসিক কোয়ার্টার, পুকুর ও খেলার মাঠ সহ প্রায় 3.25 একর জমিতে তৈরি অবকাঠামো পুরোপুরি প্রস্তুত থাকলেও 4 দশকেও চালু হয়নি এর কার্যক্রম। যেখানে থাকার কথা ছিল প্রশাসনিক কর্মচাঞ্চল্য, সেখানে এখন নীরবতা। দেয়ালে বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়েছে, লোহার গ্রিলে ধরেছে মরিচা, নষ্ট হয়ে গেছে দরজা জানালা। সন্ধ্যা নামলেই বসে মাদক সেবীদের আড্ডা। এই জেলখানাটা প্রায় 41-40 বছর ধরে এইভাবে পড়ে রয়েছে। এইভাবে যদি সরকারি স্থাপনা পড়ে থাকে, কোনো এক সময় এটা মানুষ দখল করে নিয়ে নিব। এখানে একটা আলোক লস্ট হলে সবচেয়ে উপকৃত হবে। সেটি এখন মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। অসামাজিক কার্যক্রমের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। যদি এরকম হয় তাহলে প্রশাসন সেখানে পদক্ষেপ গ্রহণ করতে পারে অসামাজিক কার্যক্রম বন্ধের জন্য। বিনোদন পার্ক বা শিশু উন্নয়ন কেন্দ্র বা কোনো কিছু করতেছে, এটা সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। জনস্বার্থ বিবেচনায় এটি বিকল্প ব্যবহারের ব্যবস্থা করা হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। নেত্রকোনার বারহাট্টায় কাউনাই নদীর ওপর সেতু নির্মাণ কাজ বন্ধ 1 বছর। এতে ভোগান্তিতে পড়েছেন আশপাশের প্রায় 20 গ্রামের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, নারী ও বয়স্করা। নির্ধারিত সময়ের মধ্যে সেতুর কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে এলজিইডি। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পর কাউনাই নদীর উপর স্বপ্নের সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2024 সালের ডিসেম্বরে 4,30,00,000 টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স প্রীতম এন্টারপ্রাইজ।
কিন্তু কয়েকটি পিলার নির্মাণের পরই 1 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েছে আশেপাশে প্রায় 20 গ্রামের অন্তত 60,000 মানুষ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, নারী ও বয়স্কদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। তাই কাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ে শেষ করার দাবি জানিয়েছেন তারা। তো অনেকদিন ধরে এটা ফালায় রাখছে, হয়তো ঠিকাদারের অনিয়ম বা কোনো কারণবশত হইতেছে না। চিকিৎসার জন্য বাধাগ্রস্ত, পড়াশোনার জন্য স্কুলে ছাত্রছাত্রীরা যাতায়াত ব্যবস্থা করতে পারতেছে না, মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজালে আমরা যাতায়াত করতে পারি না, এই দিক দিয়ে গাড়ি ঘোড়া যায় না, রুগী লয়ে যাওয়া যায় না। আমরা ঘুরে জানলে আরেকখান যে কাজটা তাড়াতাড়ি হলে আমরা পারতাম, সুবিধা হলো আমরা ধান চাউল যা আছে সবকিছু সাঁতারিতে রাউন্ড লাগে। ব্রিজটা থাকতো তাহলে হয়তো আমরা অটো দিয়ে যাওয়া আসা করতে পারতাম। তো সরকারকে এটাই বলি যে আমাদের যেন দ্রুত ব্রিজটা বানিয়ে দিতে পারে। সকল সমস্যা কাটিয়ে দ্রুতই নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ সম্পূর্ণ করা হবে বলে আশ্বাস এলজিইডির। ঠিকাদার চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি, হয়তো অচিরেই সাটাটা হয়ে যাবে। আমরা মোটামুটি ডিসেম্বর মধ্যে টাইম আছে, ডিসেম্বর মধ্যে কাজটা শেষ হবে আশা করছি। আর এই মানুষের যোগাযোগের জন্য আমরা এই বিভাগ থেকে বা আমাদের উপজেলা পরিষদ থেকে কিছু টাকা সংগ্রহ করে আমরা বাসা সার করে দিচ্ছি, মানুষজন চলাচল করতে পারছে। শুধু আশ্বাস নয়, দ্রুত নির্মাণ কাজ শেষ করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত আইসোলেশন ভবনের উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঠাকুরগাঁয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে রুবেল হোসেন রাব্বিকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মাসকান্দা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসির বিরুদ্ধে কার্যকর নিষিদ্ধ যুবলীগের নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি। সিরাজগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সলঙ্গা থানা জামায়াত ইসলামী। দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফেনী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে 38টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। জয়পুরহাটের 5 বিবি উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সিরাজগঞ্জের সলঙ্গায় প্রাথমিক বৃত্তি, এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে থানা ছাত্র শিবির। নাটোরের বড়াই গ্রামে মানবিক সেবা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন সেনাদের হত্যা বা আটক করে হস্তান্তর করতে পারলে $30,000 পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরানের সেনাপ্রধান আমির হাতামি। তিনি বলেন, কোনো নারী এ কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে। এমনকি ব্যবহৃত অস্ত্রটি দ্বিগুণ মূল্যে কিনে জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেয়া বক্তব্যে এমন ঘোষণা দেন ইরানি সেনাপ্রধান। বিপুল সংখ্যক মানুষ এ ধরনের অভিযানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় পুরস্কারের পরিকল্পনা করেছে তেহরান। জেনারেল হাতামি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক সক্ষমতা দ্রুত পুনর্গঠন ও সম্প্রসারণ করা হচ্ছে।
গাজা উপত্যকায় শান্তি ফেরাতে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্টের জামাত ও বিশেষ দূত জারেড কুশনার। রবিবার মিশরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্পের বিশেষ দূত। এই তৎপরতার মূল লক্ষ্য হল যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা রোডম্যাপ রক্ষা করা। এই পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহারের কথা বলা হয়েছে। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। লাইফস্টাইল ম্যাগাজিন ভোগের বিশেষ সাক্ষাৎকারে জানান, চলমান সিজনই হতে চলেছে তার ফুটবল জীবনের শেষ অধ্যায়। মাঠের দীর্ঘ 25 বছরের ত্যাগ ও লড়াইয়ের পর একটি অনন্য লেগাসি রেখে বিদায় নিতে চান এই পর্তুগিজ ফরওয়ার্ড। অবসর জীবনে ফুটবল ছেড়ে পরিবারকে সময় দেওয়া এবং ভ্রমণের ইচ্ছে রয়েছে তার। বুটজোড়া তুলে রাখার আগে ক্যারিয়ারে 1000 গোলের অবিশ্বাস্য মাইলফলক ছোঁয়ার লক্ষ্য CR7-এর। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, সবচেয়ে বড় জয়, নতুন ইতিহাস, অস্ট্রেলিয়ার শোক, বাংলাদেশের আনন্দ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আছে অর্জন, বড় চ্যালেঞ্জ জ্বালানি ও অর্থনীতি। সমকাল শিরোনাম করেছে, দিল্লির সঙ্গে দর কষাকষি, অনুকূল পরিবেশে জোর, অস্ট্রেলিয়ার টাইগারদের ইতিহাস। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, জনমনে ফিরছে আস্থা, বিশ্বাস, বিভ্রান্তকারীদের চোখে চোখে রাখুন, অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস। যুগান্তর শিরোনাম করেছে, দেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, অবিস্মরণীয় অনন্য অর্জন। আমার দেশ শিরোনাম করেছে, জ্বালানি আইন শৃঙ্খলায় ম্লান ভালো উদ্যোগ, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ইশতেহারের 9 অগ্রাধিকার বাস্তবায়ন শুরু। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 6 মাস পূর্ণ করল তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ভাঙাচোর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর পদক্ষেপ, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। গ্যাস বিদ্যুতের সংকট মোকাবেলায় সরকারের কাছে 90 দিনের বাস্তবায়ন হিসাব চাইল জামায়াত। সমস্যা উত্তরণে দলটির 4 দফা সংস্কার প্রস্তাব। দুর্ঘটনায় মৃত্যু ফাঁদে পরিণত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। 7 মাসে ছড়ল 80 প্রাণ। চালকদের বেপরোয়া আচরণকে দুষছে পুলিশ। এবং বিদেশি পর্যটক আকর্ষণে ব্যর্থ কক্সবাজার সমুদ্র সৈকত। অবকাঠামো এবং প্রচারণা ঘাটতিকে প্রধান বাধা বললেন সংশ্লিষ্টরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।